নিশিডাক মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে প্রায় ৮০% রোগী মারা যায়, ২০% রোগী কোনো রকম বাড়ি ফেরে। আশপাশ গ্রামের মানুষগুলো এখন হাসপাতালে যেতেই ভয় পায়। আশপাশে প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কোনো মেডিকেল না থাকায় সরকার জঙ্গলের পাশে খোলা চত্বরে এই মেডিকেল নির্মাণ করে। মেডিকেল নির্মাণের পর থেকে চারপাশের মানুষগুলো একটু স্বস্তি অনুভব করে, কিন্তু তাদের এই অনুভূতি অল্প দিনের ব্যবধানে একটা ভয় আর আতঙ্কে পরিণত হয়। হাসপাতালটি মাঝরাতে একটা ভয়ানক রূপ ধারণ করে। হাসপাতালে থাকা বেশিরভাগ রোগী মাঝরাতে মারা যায়। এত বড় এলাকা জুড়ে কোনো মেডিকেল না থাকায় বাধ্য হয়ে মানুষ এই হাসপাতালে রোগী নিয়ে আসে। তেমনইভাবে আমি গত ৮ই মে তারিখে আমার খালাকে নিয়ে এই মেডিকেলে যেতে বাধ্য হই। ৭ তারিখ সকালে ছোট খালা আমাদের বাসায় বেড়াতে আসে। খালা এলে মা তেমন কাজ টাজ করে না, খালাই সব করে। খালা আসার পর থেকে ৭ তারিখ দিন আর রাত ভালোই গেল পূর্বের ন্যায়। কিন্তু এর পরের দিন ৮ তারিখ রাতে খাওয়া দাওয়া শেষে মা খালাকে বলল, ছোট, থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দে, আর ঝুটা পানি বালতিতে রেখে দে। আর হ্যাঁ, ঝুটা পানি কিন্তু বাহিরে ফেলিস না। আমি খাবার টেবিলের পাশে বসে মোবাইল টিপতেছি। মা শোয়ার রুমে চলে গেল। খালা রান্নাঘরে সব কিছু রেখে আসলো, কিন্তু থালা বাসন ধোয়ার নোংরা পানিটা খালা বাহিরে নিয়ে গেল ফেলার জন্য। হয়তো বালতি ভরে গেছে তাই। আমি দেখেও কিছু বলিনি, মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত আছি। খালা পানি ফেলে বালতি নিয়ে ঘরে আসলো। আমি খালার দিকে তাকিয়ে দেখি ওনার শাড়িতে কাদা লেগে আছে। আমি বললাম, খালাম্মা, তোমার গায়ে কাদা লাগলো কিভাবে? বাবা, পানি ফেলে আসার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। হায় রে, মা বারণ করেছিল ঝুটা পানি রাতে বাইরে না ফেলার জন্য, তুমি শুনলে না। আচ্ছা যাও, চেঞ্জ করে নাও তাড়াতাড়ি, ঠান্ডা লেগে যাবে। তখনই মাও চলে আসে সেখানে। খালাকে দেখে একই প্রশ্ন করে মা। খালার কথা শুনে মা একটু রেগে গিয়ে বলল, আমি তোরে নিষেধ করেছিলাম রাতে পানি বাহিরে না ফেলার জন্য, তুই শুনলি না। এসব অশুভ কাজ করা ঠিক না। অমঙ্গল আর শনি নেমে আসে সংসারে এসব কাজে। ঠিক আছে যা, আমার রুমে গিয়ে দেখ, লম্বা একটা বাক্স রাখা আছে, সেখান থেকে একটা শাড়ি বের করে পরে নে, যা তাড়াতাড়ি। খালা মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো এবং লম্বা লম্বা কয়েক কদমে মায়ের রুমে চলে গেল। আমি ভয় পেয়ে গেলাম। খালা তো মায়ের দিকে কখনো এভাবে তাকায়নি। মাও ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখছে না। মায়ের কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার কাছে বসে গেল মা। অনেকক্ষণ হয়ে গেল খালা তো মায়ের রুম থেকে বের হচ্ছে না। ভয়ে আমার হাত পা কাঁপছে। মাও ভয় পাচ্ছে। কি করব বুঝতে পারছি না। বাসায় আর কেউ নেই। খালা কি করছে রুমে? এত সময় কেন নিচ্ছে? বাহিরে খালার সাথে কি অন্য কিছু হয়েছিল? এসব ভাবছি বসে বসে। তৎক্ষণিৎ মায়ের রুমের দরজা খোলার আওয়াজ আসলো একটা। ভয়ে বুকটা কেঁপে উঠল আমার। একি দেখলাম আমি, খালা একটা সাদা শাড়ি পরে বেরিয়ে আসলো। মা বলতেছে, কি রে ছোট, তুই আমার শাশুড়ির শাড়ি পরলি কেন? খালা খুব জোরে জোরে হাসতেছে, অট্ট হাসি। হাসির বিকট শব্দে আমি আর মা অবাক। খালা মায়ের পাশে এসে বসলো। মাকে ২ হাতে জড়িয়ে ধরে বলতেছে, ভয় পেও না আপা, আমি তোমার ছোট বোন না। সাদা শাড়ি পরছি তো কি হয়েছে, সকালে খুলে ফেলবো, চলো ঘুমিয়ে পড়ি। মা কিছু না বলে খালার সাথে শোয়ার রুমে চলে গেল। আমিও গেলাম সাথে। সেখানে গিয়ে আরো বিস্মিত হলাম। বাক্সের সব কাপড়গুলো এলোমেলো করে চারদিকে ফেলে রাখছে। বাক্সটা খাটের নিচে খালি ফেলে রাখছে। মা বুঝতে পেরে গেছে খালার উপর অশরীরীর নজর পড়েছে। আমাকে মা বলল, অয়ন, শুয়ে পড় গিয়ে যা। আমি আমার রুমে গেলাম, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। অনেক রাত হলো, মাও ঘুমাতে পারবে না জানি। খালার অস্বাভাবিক কাণ্ডগুলো চোখে ভাসছে শুধু। তাকিয়ে থাকতে থাকতে রাত ১টা বাজে। ঘুম আসছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। খানিক সময় পর একটু ঘুম ঘুম লাগছে। ২:৩০টার দিকে মায়ের বিকট চিৎকারে ঘুম ভাঙলো আমার। অয়ন, অয়ন বলে ডাকতেছে। চিৎকার শুনে ভাবলাম খালা হয়তো মায়ের উপর অ্যাটাক করেছে। দৌড়ে মায়ের রুমে গেলাম। গিয়ে দেখি খালা নেই। মা বলতেছে, অশরীরী তোর খালাকে নিয়ে গেছে। আমি বললাম, আরে কি বলো, লাইট জ্বালাও। অল্প আলোর ড্রিম লাইট জ্বলছিল তখন। আলো জ্বালাতেই আমার চোখ কপালে উঠে গেছে। বুকটা কেঁপে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। দেখি খালা হাঁটু দুটো ভাঁজ করে লম্বা বাক্সটায় শুয়ে আছে। মুখ দিয়ে ফেনার মতো কি যেন বের হচ্ছে। মা খাট থেকে নেমে খালাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কি রে ছোট, কি হলো তোর? কথা বল।
খালা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। পৃথক বাড়িতে থাকায় কাউকে ডাকতেও পারছি না। খালাকে বাক্স থেকে বের করে পানি ঢাললাম কিছুক্ষণ, কিন্তু জ্ঞান ফিরছে না। মা বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, হাসপাতালে নিয়ে যাব। আমি ভাবতেছি এত রাতে কোথায় যাব গাড়ি আনতে। হঠাৎ মনে হলো নিশিডাক মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সের নাম্বার আছে আমার ফোনে। সাথে সাথে ফোন বের করে ফোন করলাম। এক ভাই ফোন ধরলো। আমি ঠিকানা সহ সব কিছু বললাম। লোকটাও অত্যন্ত ভালো মনে হচ্ছে। আমাকে বলল, ভাই চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে আমি আপনার বাড়ি পৌঁছে যাব। আমার খুব ভয় করছে। ওই মেডিকেলে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়, খালার উপর অশরীরীর নজর, রাস্তায় যদি কোনো কিছু করে, এসব ভাবছি আর শরীরটা ঝাঁকি দিয়ে উঠছে প্রায়ই। খানিক সময় পরেই বাহিরে অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনি দৌড়ে বের হলাম। বের হয়ে দেখি গাড়ির কোনো আভাসই নেই। সাথে সাথে মাথায় আসলো, গাড়িওয়ালাকে তো মাত্র 10 মিনিট হলো ফোন দিলাম, উনি তো বলল 1 ঘন্টা লাগবে আসতে। তাহলে আওয়াজ আসলো কোথা থেকে? দৌড়ে আবার ঘরে আসলাম। এটা যে গাড়ির আওয়াজ না, আমার আর বোঝার বাকি রইল না। মা আর আমি ভয়ে ভীত হয়ে গেছি। খালার পাশে বসে আছি। খালার মুখ থেকে ফেনার সাথে রক্তও বের হচ্ছে এখন। মায়ের কান্নার রোল পড়ে গেল ঘরে। আরও প্রায় 40 মিনিট পর অ্যাম্বুলেন্সের ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছিল। বের হলাম সাহস করে। দেখি ধবধবে সাদা একটা গাড়ি জঙ্গলের ভিতর দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। গাড়ির উপরে লাল বাতিটা জ্বলতেছে আর নিতেছে, আর সেখান থেকে মনে হচ্ছে রক্ত ছিটকে ছিটকে পড়তেছে। দেখে বুকটা কেঁপে ওঠে। ভয়ে দৌড়ে আবার ঘরে আসলাম। এসে দেখি মা ও খালার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু এতক্ষণে তো গাড়ি চলে আসার কথা, আসছে না কেন? এটা কি আদৌ অ্যাম্বুলেন্সের শব্দ? মাকেও অজ্ঞান দেখে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। ভয়ে আর আতঙ্কে বুক ধড়ফড় করতেছে। বাহির হয়ে যে পাশের বাড়ি থেকে কাউকে ডেকে আনবো, সেই সাহসটুকু আমার মাঝে নেই। কিন্তু যে করেই হোক মায়ের জ্ঞান ফেরাতে হবে। কলসি থেকে 1 বালতি পানি নিলাম। মাকে সোজা করে শুয়ে মাথার নিচে একটা কাগজ দিয়ে কিছুক্ষণ পানি ডাললাম, কিন্তু তাতেও জ্ঞান ফিরতেছে না। কি যে করি বুঝে উঠতে পারছি না। মাথায় কিছু ধরছে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মুখে পানি ছিটকে দিলে তো জ্ঞান ফিরে আসে অনেক সময়। তাড়াতাড়ি ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিলাম। পানি হাতের মুঠো করে নিয়ে মায়ের মুখে ছিটকে ছিটকে মারলাম। 5-6 বার পানি মারার পর মা আস্তে আস্তে চোখ খুললো। মায়ের জ্ঞান ফিরে আসায় আমি একটু সাহস পেলাম। জ্ঞান ফেরার পরই মা খালার কথা জিজ্ঞেস করতেছে, খালাকে হাসপাতালে নিয়ে গেছি কিনা। আমি বললাম, কিভাবে নেব, তুমি তো জ্ঞান হারিয়ে পড়ে আছো, আমি কজনকে নিয়ে যাব? এই কথা বলে আমি খালার গায়ে হাত দিলাম। হাত দিয়ে দেখি খালার শরীর অনেক ঠান্ডা হয়ে আসতেছে। আমি খুব ভয় পেয়ে যাই, খালাকে বাঁচাতে পারবো তো? অ্যাম্বুলেন্সটা যে এখনো এলো না। মা খালাকে জড়িয়ে ধরে আবার কান্না শুরু করে দিল। আমার চোখের পানিও ধরে রাখতে পারছি না। মা ছেলে মিলে অসহায়ের মতো গভীর রাতে কেঁদে যাচ্ছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কান্নার আওয়াজের মাঝে কে যেন হেসে উঠে প্রায়ই। হি 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 করে চিকন কণ্ঠের একটা হাসি। মা হাউমাউ করে কাঁদার কারণে শুনতে পায়নি। ভয়ে আমার কান্না থেমে গেছে। এমন অদ্ভুতভাবে হাসছে কি? এরই মধ্যে আমার ফোনের রিং বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ফোন করেছে। তাড়াতাড়ি রিসিভ করে বললাম, ভাই আপনাকে কখন ফোন করেছি আমি, আপনি এখনো আসেননি কেন? উনি বলতেছে, আরে ভাই, জঙ্গলের রাস্তা দিয়ে আসতে 3 বার আমার গাড়ি খারাপ হয়ে যায়। ভাগ্যিস নিজে গাড়ির কাজ জানি, তাই ঠিক করে আসতে পারছি। আপনি ঘর থেকে বের হন, আমি রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি বললাম, ওকে ভাই, আমি আসতেছি। মাকে বললাম, অ্যাম্বুলেন্স আসছে, আমি এগিয়ে নিয়ে আসি। মা বলতেছে, আমিও তোর সাথে যাব বাবা, তোরে একা যেতে দেব না। তুমি গেলে খালার পাশে কে থাকবে? খালার অবস্থা ভালো না, তুমি ঘরে থাকো। আমার কথা শুনে মা খালার পাশে আবার বসে পড়ে। আমি ঘর থেকে বের হলাম। ঘরের বাইরে পা রাখার সাথে সাথে কানে হি 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 করে হাসির একটা শব্দ আসে। যদি বিশ্বাস করেন, হাসির আওয়াজটা শুনে শরীরের পশমগুলো দাঁড়িয়ে ওঠে আমার। ভয়ে হাঁটতে পারছি না। এত ভয়ানক রাত আমার জীবনে আগে কখনো আসেনি। চোখ বন্ধ করে মোড়ের দিকে একটা দৌড় দিলাম। দৌড়াচ্ছি আর মনে হচ্ছে কে যেন আমার মাথার উপরে দাঁত খেলিয়ে খেলিয়ে হাসছে, হি হি করে। মনে মনে ভাবছি, যত ভয়ই দেখাক না কেন, খালাকে নিয়ে হাসপাতালে যেতেই হবে।
তা না হলে খালা বাঁচবে না। দৌড়ানো অবস্থায় সামনে তাকিয়ে দেখি একটা সাদা গাড়ি একটু একটু দেখা যাচ্ছে। দৌড়িয়ে একেবারে গাড়ির কাছে গিয়ে থামলাম। ভিতরে সাদা পোশাক পরিহিত একজন ড্রাইভার বসা। গাড়ির কাছে যেতেই উনি দরজাটা খুলে দিলেন। গাড়িতে উঠেই বললাম, তাড়াতাড়ি ডানের রাস্তা দিয়ে চলেন ভাই। উনি গাড়ি টান দিলেন। ওনার গায়ে কাফনের কাপড়ের মতো পোশাক, দেখতেও অত্যন্ত ভয়ানক লাগছে। সাহস করে বলেই ফেললাম, আপনার গায়ে এমন পোশাক কেন ভাই? উনি বললেন, মৃত অর্থমৃত লাশ আনা নেওয়া করাই আমার কাজ। রাত বিরেতে কত জায়গায় যায়, কখন যে আমি লাশ হয়ে পড়ি কে জানে। মৃত্যুর পর যেন কাফনের কাপড়ের অভাব না হয়, সেই জন্য এই পোশাক। আমি উনার কথার কোনো উত্তর দিলাম না। মনে মনে ভাবতেছি, খালার শরীরটা যে ঠান্ডা দেখে আসছি, আল্লাহই জানে বেঁচে আছে কিনা। মায়ের সাথে কি হচ্ছে কে জানে। আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু তাড়াতাড়ি চলেন। উনি গাড়ির গতি 60+ দিলেন, তবু গাড়িটা ধীর গতিতেই চলছে কোনো রকম। ড্রাইভার বলতেছে, ব্যাপারটা বুঝতেছি না, আজকে হলোটা কি? গাড়িটা জঙ্গলের ভিতর ঢোকার পর থেকে এমন স্লো হয়ে গেল কেন? এই গতিতে গাড়ি তো পাখির মতো চলার কথা। আমার মনে হচ্ছে ভৌতিক কোনো প্রভাব পড়েছে গাড়ির উপরে। মনে হচ্ছে সম্পূর্ণ গাড়িটা কেউ চেপে ধরে রেখেছে। আমি ড্রাইভারের কথার কোনো উত্তর দিলাম না। উনি সব জেনে গেলে হয়তো গাড়ি নিয়ে ফিরে যাবেন। দেখতে দেখতে গাড়ি ঘরের সামনে চলে আসে। আমি গাড়ির দরজা খুলি, এক দৌড়ে ঘরের ভিতর গেলাম। গিয়ে দেখি খালা মৃত লাশের মতো পড়ে আছে। মা পাশে বসে কয়েকটা আপেল আর কমলা কাটতেছে। মাকে বললাম, এই ফল তুমি পেলে কই? মা অবাক হয়ে বলল, ও মা, তুই তো একটু আগে দিয়ে গেলি আমাকে। এগুলো দিয়ে বললি তুমি কেটে খাও, আর বাকিগুলো হাসপাতালের জন্য রেডি করো। হাসপাতালে গিয়ে বাইরের জিনিস খাওয়া যাবে না। তারপর গাড়ি আনতে চলে গেলি, তোর মনে নেই? মায়ের কথা শুনে মাথা দিয়ে ঘাম ছিটকে পড়তেছে আমার। চুপ করে দাঁড়িয়ে ভাবতেছি, এসব কি হচ্ছে? আমি তো গাড়ির জন্য দৌড়াচ্ছিলাম, এই ফাঁকে কে আসলো মায়ের কাছে? না না, মাকে এসব বুঝতে দেওয়া যাবে না। মা যদি জানে এই ফলগুলো আমি দিয়ে যাইনি, আমার ছদ্মবেশে অশরীরী ভূত আসছিল মায়ের কাছে, তাহলে মা নিশ্চিত হার্ট অ্যাটাক করে মারা যাবে। শরীরটা আরো দুর্বল হয়ে গেছে আমার, মুখ দিয়ে কথা আসছে না আর। মা ফলগুলো কেটে বলে রাখছে, খুব তরতাজা ফল। ফলগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখি ছোট মাছের পোনার মতো কাটা ফলগুলো নড়তেছে। বুকটা কেঁপে ওঠে আমার। সেখান থেকে একটা আপেলের ফালি নিয়ে মা মুখে দিতে যাচ্ছে, আমি দেখি তাৎক্ষণিক মায়ের হাত থেকে আপেলের ফালিটা টান দিয়ে নিয়ে বোল সহ বাহিরে ঢিল ছুঁড়ে ফেলে দিলাম সব। মা অবাক হয়ে বলল, কি রে, এ কি করলি? ফেলে দিলি কেন? মাকে বললাম, একদম চুপ, কোনো কথা বলবা না। খালাকে তাড়াতাড়ি গাড়িতে তুলতে হবে। ড্রাইভার ভাই একটু আসেন। ড্রাইভারকে নিয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুললাম। খালাকে গাড়িতে তুলে মনে একটু সন্দেহ আসলো আমার, ফলগুলো কি পড়ে আছে ওখানে। ফোনের টর্চ অন করে দরজার সামনে গিয়ে দেখলাম ফলগুলো আছে কিনা। কই, কিচ্ছু নেই। সারা উঠোন খুঁজে ফলের কোনো ছিটে ফোঁটাও পেলাম না। বোলটা পড়ে আছে শুধু। এত রহস্যজনক ব্যাপার আগে কখনো আমার সাথে ঘটেনি। হয়তো বা মায়ের কোনো ক্ষতি করতে চাইছিল এই ফল দিয়ে, আল্লাহ বাঁচিয়েছে। গাড়ি থেকে ড্রাইভার বলতেছে, ভাই তাড়াতাড়ি আসেন। ঘর থেকে একটা লম্বা চাদর নিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠলাম। অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী রাখার একটা লম্বা সিট আছে, সেটাতে শোয়ায় রাখা হয়েছে খালাকে। মা আর আমি খালার পাশে বসে আছি। ড্রাইভার একা সামনে বসে গাড়ি চালাচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 3টা 45 বাজে। একেবারে নিশি লাগার সময় এটা। খালার শরীরে হাত দিয়ে দেখি মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে আছে শরীর, তবে মারা যায়নি। আমার মন বলছে মা অল টাইম জিকির করে যাচ্ছে। এইভাবে অনেকটা সময় সামনে এগোনোর পর হঠাৎ গাড়িটা থেমে গেল। বললাম, কি হলো ভাই? উনি বললেন, রাস্তার মাঝে কি যেন একটা পড়ে আছে, দাঁড়ান দেখতেছি। উনি গাড়ি থেকে নামলেন, একটু সামনে এগিয়ে বললেন, এই রাস্তায় আর যাওয়া যাবে না, অনেক বড় একটা গাছ উপরে পড়ে আছে রাস্তার মাঝে। আমি বললাম, এখন কোন পথে যাবেন তাহলে? ভিতর দিয়ে আরেকটা পথ আছে, সে পথে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলেন ভাই। গাড়ি ঘুরিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম আমরা। ভিতরের রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। আমার মাথায় একটা জিনিস কাজ করছে না, ঝড় তুফান ছাড়া এত বড় গাছটা গোড়া থেকে উপরে পড়লো কিভাবে? যাই হোক, এমন অনেক প্রশ্নের উত্তরই আজ আমার কাছে নেই। মাথা নিচু করে এসবই ভেবে যাচ্ছি শুধু। হঠাৎ মা পলাশ বলে চিৎকার দিয়ে উঠল, কি হলো মা? দেখ,
তোর খালা আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি তাকিয়ে দেখি খালা মৃত মানুষের মতো ঘুমোচ্ছে। মাকে বললাম, এটা তোমার মনের ভুল। মাকে কোনো রকম সাহস দিয়ে নিয়ে যাচ্ছি। মা আমাকে জড়িয়ে ধরে রাখছে। ভয় পেয়েছে অনেক। কিছু দূর যেতেই আবার গাড়িটা কাঁধে আটকে পড়ে। হায়রে বিপদ! ড্রাইভার গাড়ি থেকে নামে। আমাকেও নামতে বলে ধাক্কা দেওয়ার জন্য। উনি সব দেখে গাড়িতে ওঠে আর আমাকে বলে ধাক্কা দেন সজোরে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে। আমি ধাক্কা দিচ্ছি, কিন্তু গাড়ি নড়ছে না একটুও। অবশেষে মাকেও নামতে হলো। প্রাণপণ চেষ্টা করার পরও গাড়ি একচুল পরিমাণ সরাতে পারিনি আমরা। ড্রাইভার একটু ভয় পেয়ে যায়। আমাকে বলতেছে, এমন তো হওয়ার কথা না। গাড়ি এইটুকু কাদায় এভাবে আটকে পড়ার তো একদমই মানে হয় না। কি যে হচ্ছে এসব! উনি গাড়ির চারপাশ ঘুরে দেখলেন, আবার দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বললেন, ভাই, গাড়ির চাকার নিচে কিছু দিতে হবে। দেবে যাচ্ছে চাকাটা। উনি গাড়ি থেকে ছোট একটা কোদাল বের করলেন। কোদাল দিয়ে উনি মাটি কেটে দিচ্ছে আর আমি হাত দিয়ে মাটি চাকার নিচে দিচ্ছি। কিছুক্ষণ মাটি দেওয়ার পর হঠাৎ করে মা দৌড়ে আসে পিছন থেকে। এসে বলে, গাড়ির পিছনের ঢালাটা আপনা আপনি খুলে যাচ্ছে। আমি দৌড়ে গেলাম পিছন দিকে। গিয়ে দেখি গাড়ির ডালাটা উপরে উঠে আছে। খালা যে সিটে শুয়ে আছে সেই সিটটা খালাকে নিয়ে নিচের দিকে নেমে আসতেছে। আমি দৌড়ে গিয়ে ধরলাম। অদৃশ্য কেউ যেন ঠেলে বের করে দিতেছে অ্যাম্বুলেন্সের সিটটা। খালাকে গাড়ির ভিতরে ঢোকানোর জন্য গাড়ির সিট ধরে প্রাণপণ ধাক্কা দিতে লাগলাম ভিতরের দিকে। কিন্তু আমি একা পারছিলাম না। ভিতর থেকে কে যেন খালাকে ঠেলে বের করে দিতেছে। ভয়ে ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, ভাই একটু ধরেন, খালা সিট নিয়ে পড়ে যাচ্ছে। ড্রাইভার কোদাল রেখে সাথে সাথে দৌড়ে এসে ধরলো। দুজনে মিলে অনেক কষ্টে ঠেলাঠেলি করে খালাকে গাড়ির ভিতরে ঢুকালাম। গাড়ির পিছনে শাটারটা শক্ত করে লাগালাম। ঘেমে গেছি দুজনেই। চারদিকে ঝিঝি পোকার ডাকে কান রাখা যাচ্ছে না। শেষ রাতের নিশি লাগছে মনে হয়। এই সময়টাতে ভূত পেতের আনাগোনা বেশি হয় নাকি? মনে হচ্ছে আমরা মাঝ জঙ্গলে আছি এখনো। ড্রাইভারের পরিশ্রম এখনো কাটেনি। তিনি হাঁপিয়ে বলতেছে, আমি বেঁচে থাকতে আর কোনোদিন এই রাস্তায় গাড়ি নিয়ে আসবো না। তাড়াতাড়ি চাকার নিচে মাটি দাও। এখন যদি গাড়ি না ওঠে আমি গাড়ি রেখেই চলে যাব। এই কথা শুনে মনটা আরও দুর্বল হয়ে পড়ে। আমার শরীরটায় মশা মারার শক্তিটুকু নেই মনে হচ্ছে। তবুও কি আর করার আছে? গাড়িটা যেভাবেই হোক তুলতে হবে। তা না হলে এখান থেকে কেউই বেঁচে ফিরবো না মনে হয়। মাকে বললাম খালার পাশে বসার জন্য। কিন্তু মা এখন খালাকে দেখে ভয় পাচ্ছে। খালার পাশে বসতে চাচ্ছে না। কিছুক্ষণ আগে খালা মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ভয় পাওয়ারই কথা। কি যে করি! গাড়ির সামনের দরজাটা খুলে মাকে ড্রাইভারের সিটে বসালাম। খালা পিছনের সিটে মরা লাশের মতো পড়ে আছে। আমি আর ড্রাইভার মিলে মাটি কেটে চাকার নিচে দিচ্ছি। মনে মনে আল্লাহকে ডাকতেছি, এই বিপদ থেকে উদ্ধার করো মাবুদ। পাশের ঝোপঝাড় থেকে কেমন একটা আওয়াজ আসতেছে। মনে হচ্ছে কেউ তীব্র গতিতে হেঁটে যাচ্ছে। আওয়াজটা শুনে দুজনই অনেক ভীত হয়ে পড়ি। ড্রাইভার কোদাল রেখে দাঁড়িয়ে পড়ে। ভাবলাম ড্রাইভারকে সাহস দিতে হবে, নতুবা ভয় পেয়ে উনি একা চলে যেতে পারেন। ভয়ে শরীর কাঁপতেছে। উনাকে সাহস দিয়ে বললাম, ভাই, ওসব কিছু না, মাটি দেন আমার হাতে। উনিও আবার কাজ শুরু করলেন। কিছুক্ষণ মাটি দেবার পর ড্রাইভার বলতেছে, আর বেশি লাগবে না, সামনের চাকাটায় অল্প মাটি দিলেই হবে। মাটি কাটা প্রায় শেষ। এমন সময় মা হঠাৎ জোরে চিৎকার দিয়ে ওঠে, পলাশ বলে। মায়ের চিৎকার শুনে আমি থর থর করে কেঁপে উঠি। মা লাফ দিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। এসে বিস্মিত স্বরে বলতেছে, তোর খালা গাড়িতে নেই। আমি এগিয়ে গেলাম। দেখি খালা সত্যিই নেই, শুধু খালি সিটটা পড়ে আছে। গাড়ির পিছনে তাকিয়ে দেখি গাড়ির পিছনের ঢালা খোলা। ও মাই গড! এটা কি হলো? আমার মাথাটা কেমন জানি করতেছে, চারদিক ঘুরতেছে। গাড়িতে ভর দিয়ে দাঁড়ালাম। কলিজাটা শুকিয়ে আসতেছে। আল্লাহ আর কত বিপদের সম্মুখীন করবে। মা কান্নায় ভেঙে পড়েছে। নিজেকে নিজে সাহস দিলাম, মরলে মরবো, তবু খালাকে রেখে যাব না। আমি বুঝে গেছি অশরীরী আত্মা ভর করে খালাকে নিয়ে গেছে। ড্রাইভারকে বললাম, ভাই, টর্চ আছে গাড়িতে? উনি কোনো কথা না বলেই গাড়ি থেকে একটা টর্চ বের করে দিলেন। সূরা ফাতিহা আর সূরা ইখলাস মনে মনে পড়তে লাগলাম। টর্চ নিয়ে গাড়ির পিছন দিক দিয়ে একটু সামনে এগুলাম। ভয়ে পা দুটো পিছনে টানে শুধু, তবুও সামনে এগিয়ে যাচ্ছি। কিছু দূর এগুনোর পর পাতার মরমর একটা আওয়াজ শুনলাম এবং আমার সামনে একটা মানুষের ছায়া ভেসে উঠল। ছায়াটার দিকে টর্চ ধরে দেখি এটা আমার খালার ছায়া। খালা মূর্তির মতো সোজা হেঁটে জঙ্গলের ভিতরে যাচ্ছে। ভয়ে শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। আমি নির্বাক হয়ে গেলাম।
কোথায় যাচ্ছে খালা? সাহস করে মাকে ডাক দিলাম। মা, খালাকে পাইছি। ড্রাইভারকে নিয়ে আসো তাড়াতাড়ি। ড্রাইভারের মনটাও তার পোশাকের মতো সাদা। জীবনের ঝুঁকি নিয়ে উনিও দৌড়ে আসলেন। ড্রাইভার এগিয়ে আসায় সাহস পেলাম একটু। আমি দৌড়ে খালার সামনে গিয়ে দাঁড়ালাম। খালা চোখ বড় বড় করে তাকিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, সরে যা পলাশ, সরে যা বলছি। আমার পা কাঁপতেছে, তবুও সাহস করে বললাম, না, আমি তোমাকে রেখে যাব না। খালা রেগে বলতেছে, আমাকে নিয়ে যেতে চাইলে তোকেও মরতে হবে আমার সাথে, বাঁচতে চাইলে চলে যা। খালার এই অবস্থা দেখে মা কাঁপতে কাঁপতে পড়ে যায়, আবার জ্ঞান হারিয়ে ফেলে। ড্রাইভার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, উনিও ভয়ে এগুতে পারছে না আর। আমি সাহস করে খালার হাতটা ধরলাম, খালাকে নিজের দিকে টেনে কান্না স্বরে বললাম, খালা, দয়া করে আমাদের সাথে চলো। তুমি না গেলে মা মরে যাবে। যেও না খালা, দেখো মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। খালা আমার কোনো কথাই শুনছে না, সামনে এগিয়ে যাইতেছে। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে পিছে টানতেছি খালাকে। খালা আমাকে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে। খালার গায়ে প্রচুর শক্তি, আমি যেন একটা পুতুল উনার কাছে। কিছুক্ষণ যাওয়ার পর আমার হাতটা ধীরে ধীরে পিচ্ছিল হয়ে যাচ্ছে। খালার হাত থেকে আমার হাত ছুটে যাচ্ছে। এইভাবে আরেকটু যাওয়ার পর খালার শরীরটা দুর্বল হয়ে পড়ে, অনেকটা আমার দিকে হেলে পড়তে থাকে। আমি খালাকে ধরে আস্তে আস্তে মাটিতে শোয়ালাম। মুখ দিয়ে আবার পূর্বের মতো ফেনা বের হতে থাকে। গায়ে হাত দিয়ে দেখি ওনার শরীরটা সাবানের মতো পিচ্ছিল, তাৎক্ষণিক ঠান্ডাও হয়ে যাচ্ছে। কিছু বুঝে উঠতে পারছি না, অশরীরীর ভর কি ছেড়ে দিয়েছে খালাকে। মনে মনে ভাবছি। হঠাৎ করেই তখন আমার সামনে বিশাল আকৃতির একটা মানুষের ছায়া ভাসে। ছায়ার নিচে ধোঁয়ায় আচ্ছন্ন সব। ধোঁয়ার ভিতর থেকে ভয়ানক আওয়াজ আসে, বলে, ভাগ্য ভালো তোদের, বেঁচে গেলি আজ। আমি ভয়ে কাতর হয়ে গেছি, চোখ দুটো বন্ধ করে মাটিতে পড়ে রয়েছি। চোখ খুলে তাকানোর সাহস পাচ্ছিলাম না। খানিক সময় বাদেই আল্লাহর নামের শব্দ শুনে চোখ খুললাম। পরপরই ফজরের আজানের শব্দ শোনা যাচ্ছে। ড্রাইভারকে ডেকে বললাম, ভাই, তাড়াতাড়ি এদিকে আসো, খালাকে ধরো। খালার শরীর অত্যন্ত পিচ্ছিল, দুজনে পালকি বানিয়ে নিয়ে যাচ্ছি। খালার শরীরটা এত পিচ্ছিল, ধরে নিয়ে যাওয়া যাচ্ছিল না। কয়েকবার হাত পিছলে পড়ে যায়। অনেক কষ্টে গাড়িতে নিয়ে তুললাম। খালাকে রেখে গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে দৌড়ে আবার মায়ের কাছে আসলাম। মায়ের মুখটা দেখে বুকটা ফেটে যাচ্ছিল আমার। আমার কলিজার টুকরা মাটা ভয়ে জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। এমন নির্মম দৃশ্য কোনোদিন দেখব জীবনেও কল্পনা করিনি। মায়ের নাকের দুই পাশে চাপ দিয়ে ধরলাম জ্ঞান ফেরানোর জন্য। বেশিক্ষণ ধরে রাখতে ভয় করছিল, যদি শ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু তাতে জ্ঞান ফিরল না মায়ের। আমি পাগলের মতো অস্থির হয়ে গেছি। তখন ড্রাইভার বলল, ভাই, তুমি সরে যাও, আমি দেখতেছি। উনি বোতল থেকে পানি নিয়ে মায়ের মুখে দূর থেকে ছুঁড়ে মারলেন। কয়েকবার পানি মারার পর মা বিড় করে একটু তাকায়। তাকিয়েই পলাশ, পলাশ বলে ডাকতে থাকে। মাকে জড়িয়ে ধরলাম আমি। এই তো মা, তোমার পলাশ আমি। মা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। নিষ্ঠুর খোদা, কত কঠিন সময়ের সম্মুখীন করে দিল আমাদের। পলাশ, তাড়াতাড়ি চলো, গাড়িতে তোমার খালা একা। ড্রাইভার ভাই বললেন, জি ভাই চলেন, আপনার ঋণ আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না। মা হাঁটতে পারছিল না। ধরাধরি করে মাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে তুললাম। এক বোতল ফ্রেশ পানি দিল ড্রাইভার মাকে খাওয়ানোর জন্য। ওনার ব্যবহারে আমি মুগ্ধ। পানিটা খাওয়ানোর পর মা একটু স্বাভাবিক হয়। ভালো মানুষ যে এই পৃথিবীতে এখনো আছে, উনি তার দৃষ্টান্ত। মনে মনে আমি ভাবছি। গাড়ি টান দিলেন। গর্ত থেকে এখন গাড়িটা অনায়াসেই উঠে পড়ে। ভোর হয়ে আসতেছে। ভোরবেলায় ডাকে এমন পাখির ডাক শোনা যাচ্ছে। আমি মাথা নিচু করে ভাবছি, খালার উপর ভর করা অশরীরী আত্মা খালাকে কিভাবে মারতে চাইছে, জঙ্গলে নিয়ে যাচ্ছিল কেন? খালা কি আগের রাতে ওদের বড় কোনো ক্ষতি করেছিল? জানি না। এর শেষ কোথায়? ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। জঙ্গল থেকে বেরিয়ে হাওরের মাঝপথ দিয়ে একটা সরল রাস্তায় উঠেছে গাড়ি। ড্রাইভারকে বললাম, আর কতটুকু সময় লাগবে ভাই? 15 মিনিটে পৌঁছে যাব। ইমার্জেন্সিতে ডক্টর পাওয়া যাবে না এখন? অল টাইম ডক্টর আছে, চিন্তার কিছু নেই। ড্রাইভার বললেন। ওনার কথা শুনে মনটায় একটু সাহস পেলাম। খালার পাগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে। যে কোনো রুগীর পা ঠান্ডা হওয়া ভালো লক্ষণ নয়। গাড়ির সামনের কাচ দিয়ে তাকিয়ে দেখি নিশিডাক মেডিকেল কলেজ হাসপাতাল লেখাটা। তার মানে চলে আসছি আমরা। কি ভয়ানক ভবন, চারপাশে বড় বড় গাছ,
পুরাতন নিদর্শনের মতো লাগছে দেখতে। 6 তলা ভবনের একটা রাউন্ডে পুরো মেডিকেলটা। একটা বটগাছ পুরো হাসপাতালের উপর ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গাছটাও অদ্ভুত লাগে দেখতে, এত বড় গাছ আগে দেখিনি আমি। গাছটার উপরের দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই আমি। একটা শকুন বিশাল আকৃতির অ্যাম্বুলেন্সটার দিকে নজর করে বসে আছে। শকুন এমনিতেই ভয় পাই আমি। সাথে সাথে দৃষ্টি নামিয়ে আনি গাছ থেকে। ভিতর থেকে একটা ট্রলি আনি গিয়ে ট্রলিতে খালাকে তুলে মা আর আমি ঠেলে নিয়ে যাচ্ছি ইমার্জেন্সি হলে। ডাক্তার খালাকে দেখে বলতেছে, ও মাই গড, সি ইজ এ সিরিয়াস পেশেন্ট। উনি তুলা দিয়ে খালার নাক মুখ মুছলেন, দুটো ইঞ্জেকশন দিলেন, রুগী ভর্তি সিটে আরও কিছু ওষুধ লিখে 5 তলায় মহিলা ওয়ার্ডে নিয়ে যেতে বললেন। আমি একজন ওয়ার্ড বয়ের সহযোগিতায় খালাকে 5 তলায় নিয়ে যাই। গিয়ে দেখি অনেক বড় ওয়ার্ড, কিন্তু তেমন রুগী নেই। 2-3 বেড পর পর একটা রুগী। এমন 15 নম্বর বেডে খালাকে শোয়ালাম। একটা নার্স আসলো, প্রায় 6 ফিট উচ্চতার। আমি দেখে অবাক। উনি ভর্তি সিট দেখে আরেকজন নার্সকে তাড়াতাড়ি একটা নর্মাল স্যালাইন আনতে বললেন। ক্যানুলার মাধ্যমে খালাকে স্যালাইন দেওয়া হলো। মা আর আমি পাশে বসে আছি। মা বলতেছে, তোর খালুকে একটা ফোন দিয়ে সব বল, পরে যদি কিছু হয়ে যায় কি জবাব দেব। মায়ের কথা শেষ হতেই কানে ফোন ধরলাম আমি। খালার স্বামীকে ফোন দিলাম। উনি ঢাকায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন। ফোন পেয়েই উনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ফোনটা রেখে আমি নার্সটার কথা ভাবছি। নার্সটা যেমন লম্বা তেমন ফর্সা, চোখগুলো লালচে বড় বড়, সুন্দর বাক ভয়ানক। বেলা 10টা বাজে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাত। দিনের আলো তেমন আসে না ভিতরে। খালার বেডে বসা আমি। হঠাৎ আমার দৃষ্টি দরজায় থাকা সাদা কাপড়টায় আটকে যায়। মনে হচ্ছে সাদা পর্দাটার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মহিলা হবে সম্ভবত, কিন্তু মুখটার সামনে চুলগুলো মুখটা ঢেকে রেখেছে। গায়ের পশমগুলো আমার দাঁড়িয়ে যায়। সাহস করে আমি দরজার দিকে এগিয়ে যাই। কাছাকাছি যাওয়ার পর মেয়েলি কণ্ঠে আগের সেই হি 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 হাসিটা কানে আসে। ভয়ে আর পাটা সামনে নিয়ে যেতে পারিনি। ভাবলাম নার্স আসলে নার্সকে নিয়ে দেখব। একটু পর ক্যাবিন থেকে নার্স বের হলো। আমি বললাম, সিস্টার, কেউ যেন আমাকে দরজার ওপাশ থেকে ফলো করতেছে, কিন্তু ভিতরে আসছে না, একটু দেখবেন এসে। কোথায়? চলেন তো দেখি। নার্স গিয়ে পর্দাটা উল্টে পাল্টে দেখলো, কিন্তু কিছুই পেল না। এইমাত্র এখানে দাঁড়িয়েছিল, চুলগুলো মুখের সামনে হেলেছিল। এসব আপনার মনের ভুল। আর এই হাসপাতালে অদ্ভুত কিছু ঘটে, তাতে কান দেবেন না। সমস্যা হলে আমাকে ডাকবেন। নার্স বলল, ঠিক আছে। বলে খালার কাছে চলে গেলাম আমি। খালা শান্তিতে ঘুমোচ্ছে। স্যালাইনের ভিতর আবার ইঞ্জেকশন দিয়ে গেলেন নার্স। আমাদের পাশের কয়েক বেড পরে আরও কয়েকজন মহিলা রুগী। বাম পাশের বেডের মহিলাটা তার রুগীকে রেখে ওয়াশরুমে গেছেন। ওনার পেশেন্টেরও স্যালাইন চলছে। মহিলা ওয়াশরুমে ঢুকতেই ওই রুগীটার খিঁচুনি শুরু হয়ে যায়। স্যালাইনের পাইপটা ছিঁড়ে দূরে পড়ে যায়। আমি ভয়ে রুগীর কাছে না গিয়ে নার্সকে কেবিন থেকে ডেকে আনলাম। নার্স এসে দেখে পেশেন্টটার জিহ্বা বের হয়ে রক্তক্ষরণ হচ্ছে। উনি হারি আপ ডক্টরকে ডেকে আনলেন। ডক্টর এসে রুগী দেখে মৃত ঘোষণা করলেন। আমি পাশে দাঁড়িয়ে বোবা হয়ে গেছি। এটা কোথায় আসলাম? এ যে দেখি মৃত্যুর কারখানা। রুগীর মাথার কাছে জানালার পর্দাটা নড়তেছে বিনা বাতাসে। একটা লম্বা হাত বাড়িয়ে গেছে পর্দার ফাঁক দিয়ে। ডাক্তারকে বললাম, স্যার, এই হাতটা কার? দেখার সাথে সাথে শরীরের পশমগুলো দাঁড়িয়ে ওঠে আমার। ডাক্তার বলল, কিসের হাত? মনে মনে ভাবছি, জঙ্গলের চেয়ে ভয়ানক এই মেডিকেল। আমি পাগল হয়ে যাব এখানে থাকলে। খালার কাছে গিয়ে বসছি। এক চুলো সরি নাই সারাদিন। পেটে খিদা লাগছে। হাসপাতাল থেকে 2টা ডিম আর 1 হালি কলা দিয়ে গেছে। মা আর আমি তাই খেলাম। খাওয়ার পর মা একটু ঘুমোচ্ছে। আমি পাশে বসে মাথা হাতিয়ে দিচ্ছি মায়ের। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। হাসপাতালটা ক্রমেই অন্ধকার হয়ে আসতেছে। একটা ভয়ের পাহাড় এসে আমার ভিতর ঢুকতেছে। দরজা জানালার পর্দাগুলো আরও ভয়ানক লাগছে। আমি হাঁটুগুলো আউজিয়ে মাথাটা হাঁটুর ভাঁজে ঢুকিয়ে মায়ের পাশে বসে আছি। তখন লম্বা কণ্ঠে একটা আওয়াজ আসলো, পলাশ। কে যেন ডাক দিল আমাকে। আমি ভয়ে মাথা তুলতে সাহস পাচ্ছি না। আবার ভয়ানক স্বরে বলল, বাবা পলাশ, একবার আমার দিকে তাকাও বাবা। 3বার বলার পর ভয়ে ভয়ে হাঁটুর ভাঁজ থেকে মাথাটা বের করে তাকালাম। আরে খালুজান দেখছি। আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? আর আপনি এমনভাবে ডাকছিলেন কেন আমায়? আপনার এমন কণ্ঠ শুনে আমি আরও ভয় পেয়ে গিয়েছি। প্রাইভেট কারে আসছি বাবা। তোমাকে এত ভয়ের তো লাগছে কেন? আর ধরো, এই ফলগুলো রাখো। আমি কোনো কথা বলছি না। ভয়ের তো হওয়ার কারণ বিশ্লেষণ করতে গেলে
অনেক সময়ের প্রয়োজন। খালুজানের হাতের ফলগুলো দেখে বুকের ভিতরটাই লাফ দিয়ে ওঠে আমার। যে রাতে খালার জন্য অ্যাম্বুলেন্স আনতে বের হয়েছিলাম, সে রাতে আমার ছদ্মবেশ নিয়ে মাকে ঠিক এমন ফল দিয়ে গিয়েছিল অশরীরী আত্মা। মা চুপচাপ উঠে বসেছে খালার পাশে। খালার স্যালাইন চলতেছে। সন্ধ্যায় গিয়ে অন্ধকার নেমে আসলো। হাসপাতালটা জঙ্গলের মতো নীরব লাগছে। খালুজান ফলগুলো বেডের একপাশে রেখে খালার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পুরো একটা দিন চলে গেল, খালার জ্ঞান ফেরেনি। খালুর চোখ বেয়ে পানি পড়তেছে। মাও কান্না থামিয়ে রাখতে পারতেছে না। দুঃখের একটা আমেজ পড়ে গেল। সারা দিন রাত গেল হাসপাতাল থেকে দেওয়া কলা আর ডিম ছাড়া কিছুই খায়নি। চোখ মুখ শুকিয়ে গেছে আমাদের। খালু বলল, ফলগুলো খেয়ে নাও বাবা, খাবার পানি আছে এখানে। না খালু, এখানে ট্যাপ কলের পানিতে দুর্গন্ধ অনেক থাকে, খাওয়া যায় না। পলাশ, নিচের দোকান থেকে ফ্রেশ পানির একটা বোতল নিয়ে আসো বাবা। আর আপা, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন, আমি আছি এখানে। খালু বললেন। খালুকে পাশে পেয়ে একটু সাহস পেলাম মনে। খিদে লাগছে অনেক, না খেলে রাতে ঘুমাতে পারবো না। তাই পানি আনতে নিচে যাচ্ছি আমি। মা ওয়াশরুমে গেল। খালু বসে আছে খালার পাশে। 30 টাকায় 2 লিটার ফ্রেশ পানি নিলাম। পানি নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, তখনই একটা গাড়ি এসে থামলো মেডিকেলের সামনে। ভাবলাম, এখন আবার কে এলো। গাড়িটার দিকে তাকাচ্ছি আর সামনে হাঁটতেছি। ড্রাইভার দরজা খুলে দিলেন। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে। লোকটাকে দেখে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে মাথাটা ঘুরে যায়। আমি হতভম্ব হয়ে যাই। উনি তো খালুজান আমার। তাহলে উপরে কাকে রেখে আসলাম? আমি দৌড়ে খালুর কাছে যাই। খালুজান, আপনাকে মাত্র উপরে রেখে আসলাম খালার কাছে। আপনি গাড়ির ভিতর কি করে আসলেন? আরে কি বলছো পলাশ, আমি তো কেবল আসলাম। তাহলে ওই লোকটা কি? উনি আর আপনার মাঝে তো কোনো পার্থক্য দেখছি না। পলাশ, আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথায়। তাড়াতাড়ি উপরে চলো তো দেখি। সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠতেছি আমি। কে ছদ্মবেশী আর কে আসল বোঝার কোনো কায়দা নেই। এটা কেমন খেলা শুরু হলো আমার সাথে। এক দৌড়ে 5 তলায় মহিলা ওয়ার্ডে গিয়ে পৌঁছালাম। দরজার পর্দাটা সরিয়ে দেখি খালার পাশে মাথা নিচু করে সাদা পোশাক পরা কে যেন বসে আছে। ঝাপসা ঝাপসা লাগছে দেখতে। আমরা কাছে যেতে যেতে উনি আবার অন্ধকারে মিশে গেছে। এটা কি হলো? কিভাবে সম্ভব এটা? কি যে ভয় লাগছে আমার। আমি ছাড়া সবাইকে সন্দেহ লাগছে আমার। খালা একা একা বিছানায় পড়ে আছে। মা ওয়াশরুম থেকে এখনো বের হয়নি। খালার স্যালাইনের পাইপটা রক্তে ভরে গেছে। মনে হয় অদৃশ্য হয়ে যাওয়া লোকটা খালার হাতের ক্যানুলেটাই কিছু করেছে। খালার পাশে রাখা ফল টল কিছুই নেই। খালু জানো আমার সাথে সাথে আসলো। উনি নিজেও একেবারে অবাক। আসলে যখন ওই লোকটা এসে বাবা পলাশ বলে ডাকছিল আমাকে, তখনই আমার অত্যন্ত ভয় লেগেছিল। স্বাভাবিক মনে হচ্ছিল না। কিন্তু খালুজানের মুখ দেখলাম যখন, সব ভয় কেটে গিয়েছিল। এই মুখটার পিছনে যে এত রহস্য, তা বুঝতে পারিনি। খালার এই অবস্থা দেখে খালু একেবারে ভেঙে পড়েন। বিস্তারিত সব কথা শোনার পর ওনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে ওঠে। ঘেমে যান উনি। ভর্তি ফাইলটা হাতে নিয়ে সরাসরি ডিউটি ডক্টরের রুমে চলে যায় খালু। ওয়াশরুম থেকে মা বেরিয়ে এলো। এত কিছু হয়ে গেল, মা কিছুই টের পায়নি। মাকে এসব বলাও যাবে না। মা বলল, ফলগুলো কই রে পলাশ, আমার খুব খিদে পেয়েছে, একটা কিছু খেতে দে আমায়। মায়ের কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আমার পৃথিবীটা আমার মা। সেই মা আমার সামনে খিদের জ্বালায় ছটপট করতেছে। সব কিছু বুকে চেপে রেখে বললাম, এসব ফলে কেমিক্যাল আছে মা, তাই ফেলে দিয়েছি। মা চুপ করে বসে পড়ে, আর কিছুই বলেনি। খালু ডিউটি ডক্টরের কাছ থেকে এসে বলল, ডক্টর, তোমার খালার শরীরে তেমন কোনো অসুখ চিহ্নিত করতে পারেনি। ওনারা আশা করছেন শীঘ্রই জ্ঞান ফিরবে। রোগীর শরীর অত্যন্ত দুর্বল, মানসিক চাপ আছে, ভয় পেয়েও এমন হয়ে থাকে মাঝে মাঝে। খালুর কথায় সান্ত্বনা পেলেও খালার অবস্থা দেখে বিশ্বাস করতে পারছিলাম না ওনার শীঘ্রই জ্ঞান ফিরবে। খালুকে বললাম, আপনি নিজ থেকে মায়ের জন্য কিছু নিয়ে আসুন। মা 2 দিন যাবৎ না খেয়ে আছে। খালু খাবার আনতে চলে গেলেন। আমি আর মা বসে আছি খালার দুই পাশে। মা জানি কেমন বোবার মতো হয়ে গেছে। বসে থাকলে বসেই থাকে, শুয়ে থাকলে শুয়েই থাকে। আজকে আবার এই ওয়ার্ডে অদ্ভুত একটা নতুন মহিলা রুগী আসছে। রুগীটা মাথার চুল টানে সব সময়, হয়তো মানসিক সমস্যা। আমার দিকে তাকিয়ে আছে এখন। পাশে একটা বৃদ্ধ মহিলা বসা, হাসে শুধু। হাসিটা অনেকটা ওই অদৃশ্য হাসির মতো শুনতে। খুব ভয় লাগে শুনতে আমার। আমি অন্যমনস্ক হওয়ার চেষ্টা করি।
যখন হাসে, ভয় পেয়ে, নয়তো আমি হঠাৎ হৃদ ছিঁড়ে মরে যাব। গভীর রাতে এই মেডিকেলে রুগী মারা যায় বেশি। রাত হলে সবাই আতঙ্কে থাকে। খালুজান খাবার নিয়ে আসলো, রুটি আর কলা। মা কোনো কথা না বলে পাগলের মতো খাওয়া শুরু করলো। হয়তো খিদায় খাদ্যনালীটা শুকিয়ে গেছে মায়ের। মায়ের পাগলের মতো খাওয়া দেখে আমার চোখ দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। খাবার আর গলা দিয়ে নামছে না আমার। মায়ের কষ্টটা সইতে পারছি না আর। হাসপাতালে আগে কখনো থাকিনি, মাও আসেনি। ভাগ্য আজ এই নির্মম পরিস্থিতির মাঝে ডুবিয়ে দিয়েছে আমাদের। খাওয়া শেষ হলো, ডিউটি ডক্টর আসার সময় হয়ে গেছে। ডক্টর আসলে একজনের বেশি রুগীর কাছে থাকা যায় না। মা আর খালুকে বের করে আমি রইলাম খালার কাছে। কেননা আমার চেয়ে বেশি খালার অসুখ সম্পর্কে কেউ জানে না। ডাক্তার মিজানুর রহমান স্যার আসলেন। উনি এখানকার মেডিকেল অফিসার। খালাকে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে দেখলেন, দুটো ইনজেকশন দিলেন, স্যালাইন খুলে দিলেন, কয়েকটা ট্যাবলেটের নাম লিখে একটা টোকেন দিয়ে বললেন এগুলো বাইরের ফার্মেসি থেকে নিয়ে আসার জন্য, হাসপাতালে নেই। আরও বললেন 1 ঘন্টার মধ্যে রুগীর জ্ঞান ফিরবে আশা করি। জ্ঞান ফেরার পর মাথায় সিটি স্ক্যান করানোর কথাও বললেন ডক্টর। ডক্টরের কথা শুনে মনটাই অনেক খুশি লাগতেছে। মাকে আর খালুকে ডেকে সব বললাম। আমার কথা শুনে মায়ের মনে অনেকটা শক্তি জুগিয়েছে। খালাকে দেখা শেষ করে ডক্টর নতুন রোগীটার কাছে গেল। ডক্টরকে দেখে পেশেন্টটা খিলখিল করে হাসতেছে। কি অদ্ভুত হাসি! এই নতুন রুগীটা আসার পর থেকে আমার কেমন জানি ভয় লাগে শুধু। রুগীটা হাসতে হাসতে ডক্টরের জামার কলার ধরে ফেললো। কলার ধরে চোখগুলো বড় বড় করে বলতেছে, এই রুগীকে আর দেখবি না, খালার দিকে ইঙ্গিত করে। ওর জ্ঞান ফিরলেই মরবে ও। পৃথিবীর সব ডাক্তার মিলেও এই রুগীকে ভালো করতে পারবি না। হি হি হি। ভয়ানক হাসি। ডক্টর নরম স্বরে বলল, ঠিক আছে, এবং নার্সের কাছ থেকে একটা ইঞ্জেকশন নিয়ে কাঁধের পাশে বসিয়ে দেয় ডক্টর। সাথে সাথে ঘুমিয়ে পড়ে মহিলা। আমি খুব খুশি হলাম মনে মনে। উনি জেগে থাকলে আমি ঘুমাতে পারতাম না। সব রুগী দেখা শেষ, ডক্টর চলে যায় ডিউটি রুমে। মা ঘুমিয়ে গেছে পাশের একটা খালি বেডে। খালুজান বাইরে গেছে সিগারেট খেতে মনে হয়। আমি একা খালার পাশে বসা। বড় লাইটটা নার্সে বন্ধ করে দিয়েছে। এখন আর তেমন কিছু দেখা যায় না, ঝাপসা লাগে সব কিছু। আমি মাথা নিচু করে হাত পা আউজিয়ে বসে আছি। কিছুক্ষণ পরেই খালার জ্ঞান ফিরে এলো। খালা আমার হাতটা ধরে, আমি বুঝতে পেরে তাড়াতাড়ি মাকে ডেকে তুলি। মা খালাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। খালা সুন্দর করে আগের মতো কথা বলে। কি যে সুখ লাগছিল, বলার মতো না। খালুকে ফোন দিলাম, উনিও এসে খালার সাথে কথা বলল। খালু বলতেছে এই মেডিকেলটা ভালো না, কাল সিটি স্ক্যান করে ডক্টরের সাথে পরামর্শ করে ছুটি নিয়ে চলে যাব। আমিও তাতে সহমত দিই। এই মেডিকেলে থাকতে থাকতে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। খালাকে রুটি আর কলা দিলাম, আস্তে আস্তে খাচ্ছে উনি। ভালো লাগছে আমার। রাত 12:30 বাজে তখন। পাশের ওয়ার্ডে কান্নাকাটি রোল পড়ে যায়। বের হয়ে এক ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওখানে। ওয়ার্ড বয় বলল একসাথে 3টা রুগী মারা গেছে। ভিতরে এসে দেখি আমাদের ওয়ার্ডের কর্নারেও একজন মহিলা কান্না করতেছে। আমি দৌড়ে গিয়ে ডিউটি ডক্টরকে আনলাম। উনি এসে এই পেশেন্টকেও মৃত ঘোষণা করলেন। আমি বোবা হয়ে দাঁড়িয়ে আছি। এ যে দেখছি মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। রাতেই এসব রুগীকে বের করে দিচ্ছে ডক্টর। একটা মৃত লাশ বেশিক্ষণ থাকলে নাকি লাশের সংখ্যা বাড়তেই থাকে। আমি অবাক হয়ে ভাবছি, নিশিডাক মেডিকেলে নিশি লগ্নের ডাকেই আজরাইল আসে মনে হয়। নিশি লাগার সাথে সাথে মৃত্যুর মিছিল চলতে থাকে। কোথায় যাবে মানুষ? দৌড়ে খালার কাছে গেলাম। ভয় ঢুকে গেছে ভিতরে আমার। এই মিছিলে যদি খালাও যোগ হয়ে পড়ে। খালাকে জড়িয়ে ধরে বসে রইলাম। খালা আমাকে সুন্দর করে বলতেছে, কিরে পলাশ, ভয় পাস না বাবা, আমি ভালো হয়ে গেছি, কিচ্ছু হবে না আর। আমি তো খুব খুশি। খালা দেখছি আগের মতো সুস্থ। খালুও আমার পিঠে হাত বুলিয়ে বলতেছে, ভয় নেই বাবা পলাশ, আমরা কাল চলে যাব বাড়িতে। চারপাশে এত মৃত্যু দেখে ভয়ে বুকটা ধড়ফড় করছিল। খালা খালুর কথায় মনটা একটু শান্ত হলো। খালা মাকে বলল, আপা তুমি একটু ঘুমাও, পাশের বেডটা খালি আছে, ওখানে শুয়ে পড়ো। মায়ের চোখেও ঘুম অনেক। মা শুয়ে পড়ে তখনই খালু বলল, আমি বাহিরে আছি পলাশ, তুমি খালার পাশে শুয়ে থাকো। আমিও হেলান দিয়ে একটু শুইলাম খালার বেডে। আমার চোখে এক পৃথিবীর ঘুম। চোখটা শোয়ার সাথে সাথেই লেগে পড়ে আমার। খালাও ঘুমিয়ে পড়ে। বাতাসে দরজার মাঝখানে লাগানো সাদা পর্দাটা ঢেউ খেলতে থাকে। সব দিকে সব কিছু নিস্তব্ধ, শুধু দরজায় লাগানো পর্দাটাই কেমন করে নড়তেছে।
আমার ভয়ে শরীর কাঁপতেছে। আমি তবুও কেন জানি তাকিয়ে আছি পর্দাটার দিকে। মনে হচ্ছে পর্দাটা কেউ পিছন থেকে হাত দিয়ে নাড়াচ্ছে। সত্যিই তাই। পাঞ্জাবির হাতার মতো সম্পূর্ণ হাতে সাদা কাপড়ে আবিত একটা হাত পর্দাটার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। আস্তে আস্তে হাতটা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে। শুধু হাত না, মৃত মানুষকে যেমন কাফনের কাপড়ে পেঁচিয়ে রাখা হয়, তেমনি সাদা কাপড়ে পেঁচানো একটা মানুষ দাঁড়ানো দেখছি। মৃত মানুষের কাপড়টা গায়ের সাথে চাপ দিয়ে লেগে থাকে, কিন্তু এই মানুষটার কাপড়টা অনেক ঢিলে ঢালা মনে হচ্ছে। হাত পা কিছুই দেখা যাচ্ছে না। মুখটার সামনে লম্বা চুল দিয়ে আবৃত সাদা একটা বিশাল আকৃতি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতেছে। আজ আমার মৃত্যু নিশ্চিত, এটা ভেবে নিয়েছি আমি। ভয়ও করতেছি। আমার অনেক কাছে এসে দাঁড়িয়েছে বিশাল আকৃতির সাদা কাপড় পরিহিত ঝাপসা লোকটা। এতটা ভয়ানক যে ভালো করে যদি তার দিকে তাকাই, শ্বাসটা এমনিতেই বন্ধ হয়ে যাবে আমার। চোখ দুটো বন্ধ করে শরীরটা গোল করে মাথা গুজে শুয়ে আছি। তখন গম্ভীর কণ্ঠ, তোর খালার মৃত্যু হবে আজ। পৃথিবীর কোনো শক্তি ওকে বাঁচাতে পারবে না। তোদের বাড়ির সামনে গাব গাছটায় আমি আমার পরিবার নিয়ে থাকি। আমার 4 সন্তান নিয়ে ওই দিন রাতে তোদের উঠোনের পাশে সবুজ ঘাসে শুয়ে আছিলাম, কিন্তু তোর খালা আমার উপর এক বালতি ঝুঁটা পানি মেরে আমার ছোট সন্তানদের উপরে পা পিছলে পড়ে যায়। আমার দুটো বাচ্চা সাথে সাথেই মারা যায়, আর দুটো এখনো কোনো রকম বেঁচে আছে। একটা বাচ্চার হাত আর পা চ্যাপ্টা হয়ে গেছে। এই প্রতিশোধ আমি তিলে তিলে নিচ্ছি। আমার প্রতিশোধের শেষ ধাপে তোর খালার মৃত শরীর দিয়ে ভোজন করব। যদি এই প্রতিশোধে তোরা বাধা হয়ে দাঁড়াস, ভোজনে তোদের শরীরকেও যোগ করব। বাঁচতে চাইলে মৃত্যুর পর লাশটা আমার হাতে তুলে দিস। এই কথা শেষে ধীরে ধীরে মূর্তির মতো দরজা দিয়ে বেরিয়ে অদৃশ্য হয়ে যায় লোকটা। বের হওয়ার পরপরই আমার ঘুম ভেঙে যায়। আমি সজাগ হয়ে ছটপট করতে থাকি। আমি কি স্বপ্ন দেখলাম? খালা ঘুমোচ্ছে, মা পাশের বেডে শুয়ে আছে। খালুজান এখনো আসেনি। মা ঠিক আছে কিনা দেখতে মায়ের কাছে গেলাম। দেখি মা শান্তিতেই ঘুমোচ্ছে। খালার কাছে গিয়ে বসলাম আবার। সব কিছু নীরব। আস্তে আস্তে আমার কানে একটা বাতাসের শব্দ আসে। খেয়াল করে দেখলাম এটা খালার শ্বাস গ্রহণের শব্দ। আস্তে আস্তে শব্দটা বাড়তেছে। আমারও ভয় করতেছে। এমন করছে কেন খালা? এ কি? শব্দটা বিকট হয়ে যাচ্ছে। আমি খালাকে ডাকলাম। খালার নাকে চাপ দিয়ে একটু ধরলাম, এতে শব্দটা একটু কমে আসে। ভয়ে মাথা দিয়ে ঘাম ছিটকে পড়তেছে আমার। শব্দটা থামার সাথে সাথে খালার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করছে। আমার ডাকে খালা সাড়া দিচ্ছে না আর। হাত পাগুলোতে খিঁচুনি শুরু হয়ে গেছে। আমি ভয়ে হাউমাউ করে কাঁদতেছি। আমার কান্না দেখে ওই লম্বা নার্সটা কোথা থেকে তখন আসলো। আমার পিঠে হাত দিয়ে বলল, কেঁদো না। নার্সকে দেখে ওনার পা দুটো জড়িয়ে ধরে বলি, সিস্টার প্লিজ আমার খালাকে বাঁচান, খালা মরে যাচ্ছে। নার্সটা আমাকে তুলে একটা কাগজে কি যেন লিখলো এবং কাগজটা আমার হাতে দিয়ে বলল, এই ইনজেকশনটা নিচের ফার্মেসি থেকে নিয়ে আসো। আমি দৌড়ে গেলাম ইনজেকশন আনতে। 5 তলা থেকে সিঁড়ি দিয়ে পাগলের মতো নামতেছি আমি। 3 তলায় গিয়ে পাটা স্লিপ কেটে পড়ে যায়। গড়াতে গড়াতে 2 তলায় গিয়ে আটকালাম। সিঁড়ির ঘর্ষণে অনেক জায়গায় ছাল উঠে পড়ে আমার। 1 তলায় নেমে দেখি কোনো ফার্মেসিই খোলা নেই। কয়েকটা ফার্মেসির শাটার ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু ভিতর থেকে কেউ সাড়া দিল না। মোবাইলে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। এমন সময় এখানে ফার্মেসি খোলা থাকার কথা না। তাহলে নার্স আমাকে এখানে পাঠালো কেন? আমার মনে সন্দেহ ঢুকে গেল। কাগজটা পকেটে রেখে দৌড়ে 5 তলায় উঠতেছি আবার। সিঁড়ি বেয়ে উঠতে এত কষ্ট হচ্ছিল আমার, পায়ের মাংসগুলো চাকা চাকা হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি উঠতে চাচ্ছি তত দেরি হচ্ছে। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে 5 তলায় গেলাম, কিন্তু ওয়ার্ডে ঢুকে দেখি নার্স নেই খালার পাশে। সবাই ঘুমে। খালার হাত পায়ে খিঁচুনিও নেই। খালা সোজা চিত হয়ে শুয়ে আছে, কিন্তু খালার মুখ দেখা যাচ্ছে না। মাথার পিছনে চুলগুলো দেখা যাচ্ছে শুধু। আমি মাথাটা সোজা করতে চাইলাম, দেখি খালার ঘাড়টা ভেঙে ঘুরিয়ে দিয়েছে কে যেন। মুখটা পিছনে চলে গেছে আর মাথার পিছনের দিকটা সামনে চলে আসছে। আমি দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চিৎকার দিই, আম্মা গো, তুমি দেখলা না খালারে মেরে ফেলছে। এরপর আর আমি কিছু বলতে পারবো না, জ্ঞান হারিয়ে ফেলছি। আমার চিৎকার শুনে মা ওঠে, নার্স আসে, মায়ের কান্দনে পড়ে, সবাই জাগ্রত হয়। 15 মিনিট পর নার্স পানি মেরে আমার জ্ঞান ফিরিয়ে আনে। দেখি লম্বা নার্সটা খালার লাশটা সোজা করতেছে। আমি চিৎকার করে বলতে লাগলাম, আপনি আমার খালাকে হত্যা করেছেন। আমাকে নিচে পাঠিয়ে আপনি আমার খালাকে মেরেছেন। নার্স বলল,
এই ছেলে, কি বলো এসব? আমি তোমার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসলাম মাত্র। মিথ্যা বলবেন না, আমি আপনাকে ডাকি নাই। আপনি নিচ থেকে এসে একটা কাগজ দিয়ে আমাকে নিচে পাঠালেন ইঞ্জেকশন আনার জন্য। এসে দেখি আপনি নাই, খালার ঘাড় ভেঙে মুড়িয়ে দিয়েছেন। কই কাগজ? দেখাও তো দেখি। এই যে পকেটে কাগজ, দাঁড়ান দিচ্ছি। পকেটে হাত দিয়ে দেখি কাগজ নেই। ও মা, কাগজ কই গেল? আমার আর বুঝতে বাকি রইল না, আমার স্বপ্নটা সত্যি হচ্ছে। লম্বা নাচ সেজে খালাকে হত্যা করেছে ওরা। আমার আর কি করার আছে? ছদ্মবেশ তো আমি বুঝতে পারি না। সাথের নার্সটাও বলতেছে উনি আমার সাথে ঘুম থেকে উঠে আসছে মাত্র। আমি একরকম বোবা হয়ে গেছি। খালুজানকে ফোন দিব কিভাবে? কল করা লাগে, মাথায় ঢুকতেছে না আমার। মস্তিষ্কটা আউলে গেছে আমার। নার্সকে বললাম খালুজান নামে একটা নাম্বার সেভ করা আছে, ওটাতে কল দিয়ে বলেন ওনাকে আসার জন্য। নার্স খালুজানকে ফোন করে। মায়ের কয়েকবার দাঁতে খিল লেগে গেছে। এরই মধ্যে বড় ডাক্তার আসলো। উনি এসে লাশ তাড়াতাড়ি হাসপাতাল ত্যাগ করানোর কথা বলতেছে। আমি কান্নার স্বরে বললাম, স্যার, লাশ এখন এত রাতে কিভাবে নিয়ে যাব আমি? গাড়ি কোথায় পাবো? উনি 3 তলা 218 নম্বর হলে যোগাযোগ করতে বললেন। ওখানে নাকি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাওয়া যায়। এই কথা বলে উনি চলে যায় ওয়ার্ড বয় লাশ ট্রলিতে তুলে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে খালুজান আসে কোথা থেকে। এসে উনিও কান্নায় ভেঙে পড়েন। আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি কেঁদে কেঁদে বলতেছি, খালুজান, আপনি আগে আসলেন না কেন? আপনি থাকলে তো আমার খালাকে এভাবে কষ্ট দিয়ে মারতে পারতো না। আমাকে ওষুধ আনতে পাঠিয়ে খালাকে মেরে ফেলেছে। খালুজান, আপনি কোথায় গিয়েছিলেন খালুজান? আমার খালা তো আর আমাদের বাড়ি আসবে না। আমাকে রান্না করে আর খাওয়াবে না। খালা মরে গেছে। অনেক কষ্ট দিয়ে মারছে ওরা। ঘাড় ভাঙার সময় আমার খালার কত কষ্টই না হয়েছে। আপনি থাকলে তো এইভাবে মরতে হতো না খালাকে। আমার কান্নার সাথে খালু যেন হাউমাউ করে কান্না করতেছে। খালা অনেক ভালো মানুষ ছিলেন। 218 হলে গিয়ে 7,000 টাকায় একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিলাম। খালাকে নিয়ে 3টা 15 বাজে রওনা দিলাম লাশের গাড়ি। অনেক রাত, কান্নার আওয়াজ, সব মিলিয়ে ভয়ানক একটা অবস্থা। 10 মিনিট গাড়ি চলার পর হাওরের সরল রাস্তায় গাড়ি উঠল। দূর থেকে রাস্তার মাঝে কিছু একটা পড়ে আছে দেখা যাচ্ছিল। গাড়ি কাছে যাওয়ার পর ড্রাইভার গাড়িটা থামালো। একেবারে রাস্তার মাঝে বসে আছে, মানুষের মতো লাগছে। ড্রাইভার বলল, কে ওখানে? মাঝ রাস্তায় বসে আছেন কেন? রাস্তা ছাড়ুন। তখনই একটা মহিলা খিলখিল করে হেসে উঠল। উঠে দাঁড়িয়ে মাথার চুল টানতেছে আর বলতেছে, বলেছিলাম না রে, আজ রাতে মরবে ও। আমার কথা ঠিক হলো। আমি খেয়াল করে দেখলাম উনি তো সেই হাসপাতালের চুল টানা নতুন রুগীটা। আস্তে আস্তে গাড়ির দিকে আসতেছে। খিলখিলিয়ে হাসতে হাসতে একেবারে গাড়ির নিকটে চলে আসলো। ভয়ে শরীরটা কেঁপে উঠল আমার। নিশিরাতে রাস্তার মাঝে ছিঁড়া ফোড়া পোশাকে এমন বিশ্রী মহিলা দেখে ড্রাইভার সহ আমরা সবাই ভয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। আমার মুখ থেকেও ভয়ে কোনো কথা বের হচ্ছে না। মহিলাটা পাগলের মতো তার মাথার চুলগুলো টানতেছে। গাড়ির জানালা দিয়ে খালার লাশটার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই। এইমাত্র এই মহিলাকে দেখে আসলাম, হাসপাতালের বেডে শুয়ে আছে। ইনজেকশন দিয়ে ডাক্তার ঘুম পাড়িয়ে রেখেছে। তাহলে এখানে আসলো কিভাবে? এটা কি সত্যি মানুষ না অন্য কিছু? প্রশ্ন জাগছে মনে। এক ধ্যানে খালার দিকেই তাকিয়ে আছে। আমি সাহস করে ড্রাইভারকে বললাম, ভাই চলেন। এই কথা বলতেই আমাকে সজোরে এক ধমক মারে। চুপ বদমাইশ, গাড়ির দরজা খোল বলছি। আমি ঘাবড়ে যাই। ভয়ে ভয়ে গাড়ির গ্লাসটা নামালাম। গ্লাস খুলতেই মহিলাটা খালার মাথা আর মুখ আলতো করে হাতিয়ে দিচ্ছে। অবাক ব্যাপার, সে দেখি ওনার চোখ দুটো জলে ভরে গেছে। আমি অবাক হলাম, কি আশ্চর্য, উনি কাঁদছে কেন? কেঁদে কেঁদে মহিলা বলতেছে, ওরা আমার সুজয়কেও এইভাবে মেরেছিল। আমাকে একটা কালো আপেল খাইয়ে পাগল করে আমার ছেলেকে নির্মমভাবে মারে। আমার চোখের সামনে আমার ছেলের লাশটাকে হিংস্র জানোয়ারের মতো খেয়ে ফেলে পিশাচের দল। এখন তোকে খাবে। ওরা মানুষ খেকো, ওরা বিধ্বংসী, ওরা মাংসশাসী। এসব কথা শোনার পর বুঝতে পারলাম ওনার সন্তানের সাথেও একই ঘটনা ঘটেছিল। আর পিশাচের ফল খাইয়ে উনার এই অবস্থা করেছে। এই ফল তো আমার মাকেও খাওয়াতে চেয়েছিল। আল্লাহর রহমতে মা ফল খায়নি। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, তোর খালাকে মাটি দিতে পারবি না, দিবে না ওরা। তোদের জন্য জঙ্গলে অপেক্ষা করতেছে। লাশ নিয়ে অ্যাম্বুলেন্স জঙ্গলে ঢুকলেই যে কোনো উপায়ে ওরা লাশ রেখে দেবে। তোদের প্রাণ নাশ করে হলেও লাশের উপর ওরা ভর করতে পারে, ভয় দেখানোর জন্য।
লাশ ছেড়ে যাবি না কিন্তু, এই কথা বলে হাঁটা শুরু করে দিল। মহিলার কথাগুলো কেন জানি সত্যি মনে হলো আমার। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করব আমরা? উনি সামনে তাকিয়েই বললেন, যত বাধাই আসুক গাড়ি থামাবি না, যা গাড়ি টান দে। ড্রাইভারকে বললাম, ভাই চলেন, শেষ রাতের নিশি লাগছে, রাত বড় দিন ছোট এখন, ঝিঝি পোকার আওয়াজ আসতেছে, গাড়ি জঙ্গলে প্রবেশ করতেছে ধীরে ধীরে। জঙ্গলে ঢুকতেই ড্রাইভারকে বললাম, ভাই গতি বাড়ান তাড়াতাড়ি। ড্রাইভারও গাড়ি হাই স্পিডে ছাড়লেন, কিন্তু কয়েক মিনিট চলার পর একটা বৃদ্ধ মহিলার কান্নার আওয়াজ আসে কোথা থেকে। আওয়াজটা শুনতে এত ভয়ানক, ভাষায় বোঝানো যাবে না। মা এবং খালুজানকে কানে হাত দিয়ে রাখতে বললাম। গাড়ির ভিতরে একে অপরের সাথে মিশে বসে আছে। খালার লাশটাই অ্যাম্বুলেন্সের সিটে, একটা সুতি কাপড় দিয়ে ঢাকা। মৃত মানুষের মতো ভয়, মনে হয় পৃথিবীর আর কিছুতে নেই। কান থেকে হাত সরালেই কান্নার আওয়াজটা লাগে। আমাদের সাথে কান্নার আওয়াজও যাচ্ছে। কি যে ভয়ানক! ভয়ে থর থর করে কাঁপতেছি সবাই। তাহলে কি সত্যি খালার লাশ নিতে দেবে না ওরা? হঠাৎ গাড়ির বাম পাশের পিছনের চাকাটার টায়ার পাংচার হয়ে যায়। গাড়ি একদিকে হেলে পড়েছে। ড্রাইভার গাড়িটা একটু থামায়। আমি বললাম, ভাই যেভাবেই হোক জঙ্গলটা আগে পার হতে হবে, পরে দেখবেন কি হয়েছে। কিন্তু উনি বলে, আরে ভাই দেখে নি একটু, অ্যাক্সিডেন্ট হতে পারে তো। নির্জন জঙ্গলের মাঝে গাড়ি থামালো ড্রাইভার। ড্রাইভার গাড়ি থেকে একা নামতে ভয় পাচ্ছে। আমাকে উনার সাথে নামতে বললেন। গাড়ির দরজা খুলে মাটিতে পা রাখতেই কান্না থেমে গেছে। থমকে গেলাম আমরা। কি হতে যাচ্ছে কে জানে। আস্তে আস্তে গাড়ির পিছন দিকে গিয়ে দেখি মৃত মানুষের চিকন একটা হাড় ঢুকে গেছে গাড়ির চাকার ভিতর। হাড়টা শুকায়নি মনে হচ্ছে, হয়তো আজকালের মৃত লাশের হাড়। ড্রাইভারের শরীরটা কবুতরের মতো কাঁপতেছে। উনি বলল, ভাই এই হাড়টা বের করতে হবে চাকা থেকে, তা না হলে গাড়ি চলবে না। এই কথা বলে উনি হাড় ধরে টান দিলেন। হাড়টাই এত ধারযুক্ত ছিল যে টান দেওয়ার সাথে সাথে উনার দুটো আঙ্গুল কেটে পড়ে গেছে। ব্যথায় উনি উপ করে উঠলেন। আঙ্গুল দুটো মাটিতে পড়ে লাফাচ্ছে। তা দেখে আমার কলিজাটাও লাফ দিয়ে উপরে উঠে গেল। কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি গাড়ি থেকে স্যাভলনার ব্যান্ডেজ দিয়ে ওনার হাতটা বেঁধে দিই। ব্যথায় উনি অশান্ত হয়ে পড়ে। আঙ্গুলগুলো যে স্বাভাবিকভাবে কাটেনি তা উনি বুঝতে পেরেছেন। চাকা থেকে হাড় না খুলেই গাড়িতে উঠলাম আমরা। ড্রাইভার সুঠাম দেহের মানুষ ছিলেন। আঙ্গুল কাটার পরও উনি স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছেন, দুর্বল হননি। গাড়ি একপাশে হেলে হেলে হাইল হয়ে চলতেছে। গতি অনেক কমে গেছে গাড়ির, চাকা পাংচার হয়ে গেছে তো তাই গাড়ি চলতেছে। মা আর খালুজান ভয়ে হাত পা আউজিয়ে বসে আছে। আমার কপাল বেয়ে ঘামের পানি পড়তেছে। তখনই ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলল, ভাই সামনে তাকিয়ে দেখেন। আমি সামনে তাকালে কলিজাটা চিপা মারে আমার। আমি কি দেখলাম? মাঝ জঙ্গলের মাঝ রাস্তায় কয়েকজন মৌলবী জুব্বা পাঞ্জাবি পরে জিকির করতেছে। কি যে ভয়ানক লাগছে! রাস্তাটার মাঝখানে গোলাকারে বসে আছে সবাই। মাকে আর খালুজানকে দেখায়নি, ওরা দেখলে হার্ট ফেল করে মরে যাবে। তাৎক্ষণিক আমার মাথায় একটা বিষয় কাজ করলো। ওই পাগল মহিলা তো পথে কোথাও গাড়ি না থামাতে বলেছে। ড্রাইভারকে বললাম, ভাই চোখ বন্ধ করে গাড়ি জোরে টান দেন। উনিও আমার কথা রেখে চোখ বুজে গাড়ি টান দিলেন। মৌলবীদের পার হয়ে আসলাম, কিন্তু গাড়ির কিছুই হয়নি, কোথাও লাগেওনি। আমরা স্তম্ভিত হয়ে গেলাম। কারা ছিল ওরা? কত প্রশ্ন জাগছে মনে। যাই হোক, আবার নির্বিঘ্নে গাড়ি চলতেছে। পিছনের চাকাটা পাংচার হয়ে যাওয়াতে এত বেশি গতি নেই গাড়ির। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোটা কম কম লাগছে। সামনে চেয়ে দেখি গাড়ির সামনে একটা মানুষের ছায়া ভেসে ভেসে যাচ্ছে। বিশাল আকৃতির ছায়াটা, বুঝতে পারছি না ছায়াটা কিভাবে আসলো। তাহলে কি কেউ গাড়ির সাথে সাথে আসতেছে? ভয়ের সাথে মনে প্রশ্ন উকি দিচ্ছে বারবার। ড্রাইভার অনেক কষ্টে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে মনে আল্লাহকে পাগলের মতো ডাকতেছি। ভয়ে বুকের ভিতর হৃদস্পন্দন এত বেড়ে গেছে যেন আর একটু বেশি হলেই মরে যাব। ছায়াটা আস্তে আস্তে গাড়ির সামনে ঘূর্ণিবায়ুর মতো ঘোরা শুরু করেছে। ধীরে ধীরে এত বেশি ঘূর্ণিবায়ু হচ্ছে, রাস্তার সব ধুলোবালি একসাথে ওড়া শুরু করেছে ছায়ার সাথে। এতে গাড়ির সামনে আর কিছুই দেখা যাচ্ছে না, রাস্তা বোঝা যাচ্ছে না। ড্রাইভার রাস্তা না দেখেই গাড়ি চালিয়ে যাচ্ছে। যেতে যেতে ঠাস করে সজোরে একটা গাছের সাথে ধাক্কা লাগে গাড়ির। গাড়ির সামনের কিছু অংশ চ্যাপ্টা হয়ে পড়ে। রাত তখন 4টার উপরে বাজে। ঘূর্ণিবায়ু থেমে গিয়ে সামনে থেকে একটা গরম বাতাস লাগলো গাড়িতে। অনেক গরম বাতাস। গাড়ির গ্লাসটা ফেটে গেছে তাপে। জানি না এই হাওয়াটা আমাদের গায়ে লাগলে কি হতো।
হয়তো নিশ্চিত পুড়ে যেতাম। গাড়ি বন্ধ হয়ে গেছে আপনা আপনি। ভয়ে আর কেউ গাড়ি থেকে বের হচ্ছি না। ড্রাইভার তার হাতের ব্যথায় ছটফট করতেছে, বের হওয়ার সাহস পাচ্ছে না। এমন সময় সামনের রাস্তা দিয়ে কয়েকজন হুজুরকে দেখা যায়, ধবধবে সাদা পোশাক আর পাগড়ি পরা, তাবলিগের লোকদের মতো সারিবদ্ধভাবে হেঁটে আসতেছে। মনে হচ্ছে কলিজা ফেটে মরে যাব আমি। ভয়ে বুকটা কাঁপতেছে। মা আর খালুজানকে মাথা নিচু করে রাখতে বলছি, যেন বাহিরের কিছু দেখতে না হয়। আমি ভাবলাম আজ আর রক্ষা নাই। কিছুক্ষণ আগে এরাই রাস্তায় বসে জিকির করতেছিল, উনাদের গায়ের উপর দিয়ে গাড়ি নিয়ে আসছে। সকলের মৃত্যু আজ অবধারিত। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছি। গাড়ির খুব নিকটে চলে আসছে ওরা। দোয়া করতেছি যেন সোজা চলে যায়, গাড়ির কাছে যেন না থামে। চোখ বন্ধ করে মনে মনে এই কথা বলতেছি আল্লাহকে, কিন্তু না। গাড়ির গ্লাসে কে যেন এসে টোকা দেয়। আমি টোকার আওয়াজে চোখ খুললাম। চোখ খুলে কলিজাটা শুকিয়ে ওঠে আমার। অনেক লম্বা সাদা দাড়িওয়ালা একজন লোক, একই রকম দেখতে, পাশে আরও 5 জন দাঁড়িয়ে আছে। আমাকে বলতেছে, বাবা, আমরা মুসাফির, প্রভুকে পাওয়ার জন্য সংসার জীবন ত্যাগ করে জঙ্গলে চলে আসছি। এখানে আমরা সারাক্ষণ আরাধনা করি। তোমরা কোথা থেকে আসছো? কি সমস্যা তোমাদের? আমি ভয়ে ভয়ে ভীত স্বরে বললাম, নিশিডাক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসতেছি। আমার খালা মারা গেছে, লাশ নিয়ে বাড়ি যাচ্ছি। এখন গাড়িটা গাছে ধাক্কা লেগে আটকে গেছে। ওহ, ওই মেডিকেল তো ভালো না। আচ্ছা, যাই হোক, আমরা আল্লাহর প্রেমিক। আমরা কোনো মৃত লাশ দেখলে তার জন্য দোয়া করি, তার আত্মার মাগফিরাতের জন্য উসিলা হতে পারি। তোমার খালাকে গাড়ি থেকে নামাও। আমরা তার নামাজের জানাজা সম্পূর্ণ করে দিলে সে শান্তি পাবে। তাড়াতাড়ি নামাও, সময় কম। লোকটার চোখগুলো গর্তের মতো লাগছে। ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে আমার। জানি না উনি মানুষ কিনা। ড্রাইভার মা এবং খালুজান ভয়ে মাথা নিচু করে সিটের নিচে মাথা দিয়ে বসে আছে। আমি বললাম, আমাদের যেতে দিন দয়া করে, নামাজের জানাজা বাড়িতে গিয়ে পড়াবো আমরা। এই কথা শুনে খেপে গেলেন উনি। আমাকে ধমকি দিয়ে বলে, গাড়ি থেকে নাম বলছি শীঘ্রই, সময় অনেক কম। এই বলে উনার হাতটা গাড়ির গ্লাসের উপর রাখলো। গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার মুখ থেকে কথা আসা বন্ধ হয়ে গেল। গলাটা শুকিয়ে গেছে একদম। শ্বাস নিতে পারছি না। কি আর করার, না নেমে উপায় নেই। গাড়ির দরজাটা খুলে একটা পা মাটিতে রাখতেই পিছন থেকে একটা চিৎকার আসলো, নামিস না পলাশ, মেরে ফেলবে তোদের। আমি পিছনে তাকিয়ে দেখি সেই পাগলি মহিলাটা দৌড়ে আসতেছে। ওই মহিলাকে দেখে একটু সাহস পেলাম বুকে। দেখি মাথার চুল টানতেছে আর দৌড়ে আসতেছে আমার দিকে। আমি দরজাটা টান দিয়ে লাগিয়ে দিলাম। তারপর গ্লাসের বাহিরে তাকিয়ে দেখি দাড়িওয়ালা একজন লোকও নেই। সব মৌলবি হঠাৎ করেই উধাও। পাগলি মহিলাটা গাড়ির কাছে আসলো এবং একটা মৃত গরুর শিং আমার হাতে দিল আর মাকে বলল, যদি সামনে আরও কোনো বিপদ আসে তাহলে এই শিংয়ের মাঝে সূরা ইয়াসিন পাঠ করে ফু দিবি। এই বলে উনি গাড়িতে এক হাতে একটা ধাক্কা দেয়। সাথে সাথে গাড়ি অটো স্টার্ট হয়ে পড়ে। ড্রাইভারকে বললাম, ভাই, গাড়ি টান দেন। উনি গাড়ি টান দিলেন। গাড়ি খুব সুন্দরভাবে নির্বিঘ্নে চলতেছে। 20 মিনিট চলার পর জঙ্গল থেকে আমরা বের হই। পথে আর কোনো সমস্যা হয়নি। এরপর ফজরের আজান শোনা যায়। সূর্যের আলো পৃথিবীতে পড়ার সাথে সাথে আমরা লাশ নিয়ে বাড়িতে পৌঁছাই। লাশ নিয়ে পৌঁছার পর সারা বাড়ি মানুষে ভরে যায়। মায়ের কান্না রোল পড়ে যায়। পাশের বাড়ির মহিলারা এসে মাকে সান্ত্বনা দেয়। আশপাশের সব গ্রামের মানুষই খালাকে দেখতে আসে। মাইক দিয়ে অ্যানাউন্স হয়, মসজিদে মসজিদে দোয়ার কথা বলা হয়। দুপুরের নামাজের পর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে সময় নির্ধারণ করা হয়। খালুকে বাজারে পাঠালাম তিরপল আনার জন্য। বাড়িতে অনেক মানুষের সমাগম। তবুও কেন জানি ভয় ভয় লাগছে আমার। বাড়ির গাব গাছটার দিকে আমি ভয়ে তাকাতে পারি না। কেন জানি মনে হচ্ছে ওই গাছটায় সাদা পোশাক পরে জঙ্গলের ওই মৌলবিগুলো বসে আছে। ওরা খালার খাটিয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে নিয়ত করলাম, খালাকে দাফন করেই ওই গাছটা কেটে ফেলবো। খালু তিরপল নিয়ে আসলো। বাড়ির পিছনে তিরপল দিয়ে একটা তাঁবুর মতো বানালো মহিলারা। 12:30টার দিকে খালার মরদেহ ধোয়ার জন্য তিরপলের তৈরি ঘরে ঢুকানো হলো। পাশের বাড়ির রহিমা চাচি সবসময় মহিলাদের মরদেহ ধোয়ায়। খালু আর আমি উজু করে পবিত্র হয়ে বালতি দিয়ে পানি নিয়ে আসলাম। রহিমা চাচির সাথে আরেকজন মহিলাকে সহকারী হিসেবে নিলেন উনি। খালার দেহ আকারের দিক দিয়ে অনেকটা বড়, একা নড়াচড়া করতে অসুবিধা হবে। তিরপলের ভিতর পানি রেখে চলে আসলাম আমরা। বাঁশঝাড় থেকে বাঁশ কাটলাম। গরুস্থানে লোক পাঠালাম কবর খোঁড়ার জন্য। দুপুরের আজান পড়ে গেল। রহিমা চাচি আমাকে ডাক দিলেন। আমি গেলাম। আমাকে চাচি আলাদা একটা ঘরে নিয়ে গেলেন। আমি বললাম, চাচি,
কোনো সমস্যা? উনি বললেন, বাবা, তোমার খালার দেহের উপর পিশাচের নজর আছে। আমি যখন লাশ ধৌত করছিলাম তখন একজন সাদা পোশাক পরা লোক তিরপলের এক কোণে দাঁড়িয়ে দেখছিল। আমি সাহসী থাকায় চিৎকার দেইনি। এক ধ্যানে মৃতদেহটার দিকে তাকিয়েছিল লোকটা। লম্বা লম্বা দাড়ি, মাথায় সাদা পাগড়ি। চাচির কথা শুনে আমি আরো ভয় পেয়ে যাই। তাহলে বাড়িতেও চলে আসছে ওরা। খালাকে কি দাফন করতে দেবে না সত্যি? মনে মনে ভাবছি আমি। চাচিকে প্রশ্ন করলাম, ধোয়ানোর কাজ সম্পূর্ণ হয়েছে কি? চাচি বলল, হয়েছে, কিন্তু লাশটা আমি একা নাড়াতে পারছি না। কেমন জানি খাটিয়ার সাথে দেহটা লেগে আছে, আটার মতো। এই জন্য কাফনের কাপড়টা ভালো করে পরাতে পারিনি। উপর দিয়ে নগ্ন দেহটা ঢেকে রাখছি শুধু। চাচির কথা শুনে মনে হচ্ছে পিশাচে ভর করছে খালার লাশের উপর। চাচি কয়েকজন বাড়তি মহিলা নিয়ে কাফনের কাপড়টা পরান। যেভাবেই হোক পরাতে হবে। ঠিক আছে বাবা। 7 জন মহিলা নিয়ে গেলেন চাচি। সকলে মিলে আধা ঘন্টা চেষ্টা করলেন। আধা ঘন্টা পর রহিমা চাচি বেরিয়ে এসে বলতেছে, বাবা, কোনোভাবেই লাশকে এক চুল নড়াতে পারছি না আমরা। আমাকে মাফ করো বাবা, আমি নিজের জীবনের ঝুঁকি আর নিতে পারবো না। এই কথা বলে চাচি চলে গেলেন। অন্যদিকে নামাজের জানাজার সময় পার হয়ে গেছে। সব মানুষ এসে ফিরে গেছে। লাশ নিয়ে যেতে পারিনি। সারা এলাকায় এই কথা ছড়িয়ে গেছে দ্রুত। সবাই জেনে গেছে পিশাচ খালার মরদেহকে ভর করেছে। এখন আর কেউ আমাদের বাড়িতেও আসছে না। সবাই ভয়ে কাতর হয়ে গেছে। খালার নগ্ন দেহের উপর কাফনের কাপড়টা চাদরের মতো দিয়ে রাখা হয়েছে। পুরুষ লোক ভিতরে যেতেও পারছি না। খালু, মা আর আমি ছাড়া আমাদের বাড়িতে আর কেউ নেই এখন। খালার লাশটা তিরপলের নিচে খাটিয়ার উপরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, শুধু উপর দিয়ে ঢাকা। মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আসর গিয়ে সন্ধ্যা হয়ে আসতেছে। এইভাবে একটা লাশ মাটির উপর রেখে কিভাবে থাকবো বাড়িতে? ভয়ে কলিজা শুকিয়ে আসতেছে আমাদের। তখন খালু এসে আমাকে বলল, পলাশ, চলো এক জায়গায় যাব। কোথায় যাবেন? হরিপুর গ্রামে একটা হাফিজিয়া বড় মাদ্রাসা আছে, সেখানে। ঠিক আছে, চলেন। মায়ের সাথে 2 জন মহিলাকে রিকোয়েস্ট করে বাড়িতে রেখে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে মুহতামিম সাহেবকে সব খুলে বললাম আমরা। আমাদের কথা শুনে উনি 5 জন হাফেজকে তাদের হুজুর সহ আমাদের বাড়িতে পাঠালেন। ওনারা এসে তিরপলের তাঁবুর চারপাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আর 2 জন মহিলাকে ভিতরে পাঠালেন মরদেহকে কাপড় পরানোর জন্য। কোরআনের সুরে একটা রব উঠে যায় বাড়িতে। সাধারণ 2 জন মহিলাই তখন মরদেহকে কাফনের কাপড় অল্প সময়ে পরিধান করিয়ে ফেলে। তারপর লাশ আমাদের বাড়ির উঠোনে রেখেই হাফেজ সাহেবগণ নামাজের জানাজা সম্পূর্ণ করে দেন। রাত 9টার দিকে নামাজের জানাজা সম্পূর্ণ হয়। হুজুর তখন এলাকার কিছু মানুষকে দিয়ে লাশ কবরস্থানে পাঠান। কবরস্থানটা বাড়ি থেকে অনেকটা দূরে। কবরস্থানের পাশে কোনো বাড়ি ঘর নেই। কবরস্থানে বেশি লোক যায়নি। লাশের উপরে পিশাচে ভর করেছে, এই কথা শুনে মানুষ ঘাবড়ে যায়। গোরস্থানে লাশ নিয়ে রাখলাম। খালু আর আমি সহ মোট 8 জন মানুষ আসছি কবরস্থানে। অনেক সুন্দর করে কবর খোঁড়া হয়েছে। সবাই ধরাধরি করে লাশ কবরে রাখলাম। একজন মুরব্বী লোক সম্পর্কে দাদা হয় আমার, উনি কবরে নামলেন। কবরে লাশের মুখ সবসময় পশ্চিম দিকে হেলানো থাকে। পশ্চিম দিকে কবরটা একটু ঢালু রাখা হয়। দাদা লাশের মুখ থেকে কাফনের কাপড়টা খুললেন এবং পশ্চিম দিকে মুখ ফিরিয়ে রাখলেন। আমি আর খালু বাঁশের খাটকে দিচ্ছি দাদার হাতে। উনি খাটকিগুলো রাখতে যাবে কবরের উপরে। এই সময়ই লাশের মুখটা আপনা আপনি সোজা হয়ে পড়ে। চোখের পাতাগুলো মেলে ভয়ানকভাবে তাকালো লাশটা। এই দৃশ্য দেখে কবরস্থানে যারা গিয়েছিল সবাই দৌড়ে যার তার যান নিয়ে ভাগে। খালুজান নিজেও দৌড়ে পালিয়ে যায়। খালাকে রেখে আমি আসতে পারছিলাম না। আমি কবরের দিকে তাকালাম। তাকিয়ে দেখি সাদা কাফনের ভিতরে খালার মুখটা খোলা। খালা একজন জ্যান্ত মানুষের মতো উপরের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। রাত 11টার মতো বাজে। আমি একা কবরস্থানে। আমি যে বাড়িতে ফিরে যাব সেই শক্তিটুকু নেই আমার মাঝে। পাগুলো চলছে না, হাঁটতে পারছি না। প্রাণপণ দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারি না। শেষমেশ ভেবে নিয়েছি আমার মৃত্যুটাও মনে হয় আজই হয়ে যাবে। ফিরে আসার ব্যর্থ চেষ্টা চালাতে চালাতে কবরস্থান থেকে কিছুটা দূরে আসলাম। ঘেমে শরীরটা ভিজে গেছে। সবাই আমাকে রেখে চলে গেল। মনটা জানি কেমন করতেছে। খালাকে মাটি না দিয়ে চলে যাচ্ছি। এই ভেবে একবার পিছনে তাকালাম।
দেখি সেই 6 জন মৌলবি খালার কবরের দিকে আসতেছে। দূর থেকে শুধু সাদা পোশাকগুলো ঝাপসা ভাসছিল আমার চোখে। কবরটার চারদিকে ঘিরে সবাই দাঁড়ালো, নিচে নামবে মনে হচ্ছে এখন। এইটা দেখে আমি এক দৌড় দিলাম বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখি খালু বাড়িতে নেই। মাকে এসব বলি নাই, মা মরে যাবে ভয়ে। মা বলতেছে, তোর খালু আবার হরিপুর মাদ্রাসায় গেছে হাফেজ সাহেবদের আনতে। মনে মনে ভাবলাম, তাও ভালো করেছে। একটু পরেই গাড়ি দিয়ে আগের 6 জন হাফেজকে নিয়ে আসে খালু। আমি তাড়াতাড়ি ওনাদের নিয়ে কবরস্থানে গেলাম। গিয়ে দেখি সাদা কাফনের ভিতর শুধু খালার কঙ্কালটা পড়ে আছে। টেনে হিঁচড়ে খালার শরীরটাকে হিংস্র প্রাণীর মতো খেয়েছে। হাড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই। চোখের পানি ফেলতে ফেলতে খালার কঙ্কালটাকে কাফনের কাপড়টা নিজ হাতে পরিয়ে দাফন সম্পূর্ণ করে বাড়িতে আসলাম। এসে দেখি বাড়ির সামনে বড় গাব গাছটার আবডালে সেই মৌলবিগুলো বসে হাসাহাসি করতেছে। ঝাপসা সাদা ভাসে শুধু, চেহারাগুলো গর্তে ডুবে আছে মনে হয় ওদের। এরপর থেকে এই বাড়িতে আমার আর কোনোদিন ঘুম হয় না। মাও ঘুমাতে পারে না। রাতে বের হলেই ওই গাছে ওদেরকে দেখা যায়, গোল বেঁধে বসে থাকে। ঘর থেকে মাঝে মাঝে ওদের হাসির আওয়াজ শোনা যায়। দিন দিন আমি কেমন পাগলের মতো হয়ে যাচ্ছি এসব দেখে আর শুনে। এইভাবে তো আর বেঁচে থাকা যায় না। ওদের রাজত্বে বাধা হয়ে জীবন শেষ করতে চাই না আমি। তাই কিছুদিন পর মাকে বুঝিয়ে এই বাড়িটা অল্প টাকায় বিক্রি করে শহরে চলে যাই আমরা। সমাপ্ত।